হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। এই টপিকটা এসএসসি, এইচএসসি অ্যাডমিশন এবং চাকরি প্রত্যাশী যারা আছি সকলের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি প্রিপোজিশন নিয়ে। এই প্রিপোজিশন এমন একটা টপিক, যে টপিক থেকে তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, তোমার কোশ্চেন এখান থেকে আসবেই। তো কথা না বাড়িয়ে আজকে প্রিপোজিশনকে এ টু জেড যা আলোচনা করার আছে সব কিছু আলোচনা করে দেই। চলো শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নেই প্রিপোজিশনটা আসলে কি। ডেফিনেশনটা জানা খুবই জরুরি। আমরা ডেফিনেশনটা জানি। বলছে যে ওয়ার্ড কোনো নাউন, প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এর পূর্বে বসে এর অন্য ওয়ার্ডকে যুক্ত করে, অর্থাৎ আগের ওয়ার্ডকে যুক্ত করে, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন বলবো। তাহলে প্রিপোজিশনের ডেফিনেশন অনুসারে এটা বোঝা গেল যে প্রিপোজিশনের পর নাউন থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, অথবা নাউন ইকুইভ্যালেন্ট বলতে অর্থাৎ নাউন ফ্রেজ থাকতে পারে। তার মানে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন অথবা প্রোনাউন হবে, অথবা নাউন ফ্রেজ হবে। বুঝাইতে পারছি? তাহলে আমরা এক্সাম্পলে একটু দেখি। বলছে হি ইজ ডিয়ার টু মি, সে আমার কাছে প্রিয়। এই যে সেন্টেন্সে আমরা টুটাকে প্রিপোজিশন বলবো। কেন? কারণ এরপর যে ওয়ার্ডটা আছে এটা একটা প্রোনাউন। বুঝছো বিষয়টা? আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। বলছে হি ওয়ান্টস টু গো, সে চলে যেতে চায়। তাহলে এই যে সেন্টেন্সে টুটাকে আমরা কিন্তু প্রিপোজিশন বলতে পারবো না। কারণ কি? এরপরে যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু নাউনও নয়, প্রোনাউনও নয়, এটা হচ্ছে কি ভার্বের বেস ফর্ম। এই জন্য এটাকে আমরা প্রিপোজিশন না বলে আমরা বলতে পারি কি ইনফিনিটিভ মেকার। এই টাইপের একটা কোশ্চেন মেডিকেলে আসছিল, আমাদের টুটা কোন পার্টস অফ স্পিচ সেটা ফাইন্ড আউট করতে দিয়েছিল। অনেকে প্রিপোজিশন দাগাইছিল না বুঝে। তো আমরা কি বলবো? ইনফিনিটিভ মেকার। কারণ টু প্লাস V1 যুক্ত হয়ে ইনফিনিটিভ গঠন করে, এজন্য এর নাম বলবো আমরা ইনফিনিটিভ মেকার। তাহলে আমরা ডেফিনেশন যেটা দিলাম সেটা ক্লিয়ার, যে আমরা একটা ওয়ার্ডকে প্রিপোজিশন তখন বলতে পারবো যখন এরপরে নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোনো কিছু থাকবে। এবার আমরা প্রিপোজিশনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করি। আমি তোমাদের বলছি প্রিপোজিশনের এ টু জেড আমরা কমপ্লিট করব। আজকের ক্লাসটা এমন হতে যাচ্ছে, এমন বিস্তারিত ক্লাস আর কখনো তোমরা দেখো নাই বা করো নাই। দেখো প্রকারভেদ, আমরা প্রিপোজিশনকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে একটা প্রিপোজিশন হচ্ছে সিম্পল প্রিপোজিশন। তাহলে সিম্পল প্রিপোজিশন জিনিসটা কি? একটা সিঙ্গেল প্রিপোজিশন যখন থাকবে বা একটা সিঙ্গেল ওয়ার্ড, মনোসিলেবল ওয়ার্ড যখন থাকবে, যেটাতে একটা প্রিপোজিশন থাকবে সেটাকে আমরা সিম্পল প্রিপোজিশন বলবো। যেমন অন, ইন, টু, অফ, ঠিক আছে, উইথ, এগুলো দেখো তো একটা সিঙ্গেল প্রিপোজিশন না? এই জন্য এগুলোকে আমরা কি বলবো? সিম্পল প্রিপোজিশন। তাহলে বন্ধুরা, সিম্পল প্রিপোজিশন কাকে বললাম? একটা সিঙ্গেল ওয়ার্ড প্রিপোজিশন হিসেবে থাকবে, সেটাকে সিম্পল প্রিপোজিশন বলবো, যেটাকে ভাঙার কোনো ওয়ে নাই। 2 নম্বরটা দেখো, বলছে ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন আমরা কাকে বলবো? যখন আমরা দেখব একটা প্রিপোজিশন এর সঙ্গে আরেকটা প্রিপোজিশন যুক্ত হয়ে একটা নতুন প্রিপোজিশন গঠন করতেছে, আমরা সেটাকেই কি বলবো? ডাবল প্রিপোজিশন। যেমন এক্সাম্পলগুলো দেখো, ইন টু, তার মানে ইন আর টু যুক্ত হয়ে ইন টু নামে প্রিপোজিশনটা গঠন করছে। উইথ ইন, আপ টু, তাহলে আপের সঙ্গে কি? টু। তারপরে আপন, আপ আর অন, অন টু, উইথ আউট। বুঝছো বিষয়? এই যে দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে একটা নতুন প্রিপোজিশন গঠনের ওয়েটা, এটাকে আমরা কি বলবো? ডাবল প্রিপোজিশন। এবার আমরা একটু দেখি কম্পাউন্ড প্রিপোজিশন। তোমরা অনেকে কম্পাউন্ড প্রিপোজিশনটাকে ডাবল প্রিপোজিশনের সঙ্গে গুলায় ফেলতে পারো। আমি তোমাদের কম্পাউন্ড প্রিপোজিশন সম্পর্কে খুব সহজ একটা কথা বলি। আমরা দেখলাম ডাবল প্রিপোজিশনে দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে একটা নতুন প্রিপোজিশন গঠন করতেছে, তাই কি না? কিন্তু এক্ষেত্রে কি হবে? একটা প্রিপোজিশনের সঙ্গে অন্য একটা ওয়ার্ড যুক্ত হবে। বুঝছো বিষয়? তার মানে প্রিপোজিশন প্লাস অন্য ওয়ার্ড। প্রিপোজিশন প্লাস কি?
অন্য ওয়ার্ড। তাহলে প্রিপোজিশনের সঙ্গে যখন অন্য একটা ওয়ার্ড যুক্ত হবে এটাকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলবো। কোন প্রিপোজিশন বলবো? কম্পাউন্ড প্রিপোজিশন। আমি এক্সাম্পল দিলে বিষয়টা তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি যদি বলি বাই একটা প্রিপোজিশন, এর সঙ্গে সাইড যুক্ত করে আমরা গঠন করতে পারি বিসাইড। এই বিসাইড প্রিপোজিশনটা গঠন হয়েছে, বুঝাইতে পারছি বিষয়? তার মানে বাই প্রিপোজিশনের সঙ্গে অন্য ওয়ার্ড, মানে অন্য পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন না। তাহলে যখন প্রিপোজিশন তখন কি ডাবল প্রিপোজিশন, কিন্তু প্রিপোজিশন প্লাস অন্য ওয়ার্ড যখন, তখন সেটা কি হবে বলো? কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন বাই প্লাস সাইড, সাইড হচ্ছে নাউন, তাহলে কি হয়ে গেছে? বিসাইড। আবার দেখো, আমি যদি বলি বাই প্লাস হাইন্ড, তাহলে কি হয়ে যাবে ভাই? বিহাইন্ড। বিহাইন্ড। দেখো, বাইয়ের সঙ্গে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে আমরা কি করে ফেলছি? বিহাইন্ড নামে নতুন প্রিপোজিশন গঠন করে ফেলছি। ঠিক একইভাবে আমরা বলতে পারি অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট ফ্রম, তাহলে অ্যাপার্ট একটা ওয়ার্ড, তার সঙ্গে ফ্রম যুক্ত হয়েছে, তাহলে অ্যাপার্ট ফ্রম প্রিপোজিশন গঠন করছে। আবার দেখো অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু, তাহলে অ্যাকর্ডিং এর সঙ্গে টু আছে। আবার ডিউ টু। ডিউ টু, এগুলোকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলবো। আশা করি সবাই বুঝতে পারছো কম্পাউন্ড প্রিপোজিশন জিনিসটা কি। এরপরে আসি ফ্রেজাল প্রিপোজিশন। ফ্রেজাল প্রিপোজিশন কি? দেখো, একটি ফ্রেজ যখন একটি সিঙ্গেল প্রিপোজিশনের অর্থ প্রকাশ করবে সেটাকে আমরা বলবো ফ্রেজাল প্রিপোজিশন। কি বলবো বলো তো? ফ্রেজাল প্রিপোজিশন। উদাহরণে আসি, যেমন ইন ফ্রন্ট অফ। তাহলে ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। দেখো, ইন ফ্রন্ট অফ একটা ফ্রেজ যে কিনা একটা প্রিপোজিশনের অর্থ প্রকাশ করতেছে, দ্যাটস ওয়াই এটাকে কোন প্রিপোজিশন বলবো আমরা? ফ্রেজাল প্রিপোজিশন। ঠিক একইভাবে দেখো উইথ আ ভিউ টু। তাহলে উইথ আ ভিউ টু মানে কি? জন্য। এই যে দেখো, ফর এর অর্থ প্রকাশ করতেছে, তার মানে একটা ফ্রেজ যখন একটা সিঙ্গেল প্রিপোজিশনের অর্থ প্রকাশ করবে সেটাকে আমরা ফ্রেজাল প্রিপোজিশন বলবো। আরেকটা প্রিপোজিশনের আমরা ক্লাসিফিকেশন পাবো, সেটা হচ্ছে ডিসগাইজড প্রিপোজিশন। আমরা জানি ডিসগাইজড মানে কি? ছদ্মবেশে থাকা। তাহলে যখন একটা প্রিপোজিশন ছদ্মবেশে থাকবে সেটাকে আমরা ডিসগাইজড প্রিপোজিশন বলবো। ফর এক্সাম্পল দেখো, আমি যদি বলি, তোমরা এই সেন্টেন্সটা অনেকেই শুনে এসছো যে ইট ইজ 7 o'clock। এমন আমরা একটা সেন্টেন্স পড়ি, ইট ইজ 7 o'clock, 10 o'clock। এই যে ও এখানে আছে, আমরা সবাই ও বলি, তাই না? কিন্তু এখানে যে একটা প্রিপোজিশন আছে অনেকেই জানি না হয়তোবা। তাহলে এই যে ও অর্থাৎ অব প্রিপোজিশনটা ও হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করছে, লুকায় আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো? ডিসগাইজড প্রিপোজিশন। আরেকটা এক্সাম্পল দেখো, আমি যদি বলি দ্য কিং ওয়েন্ট আ হান্টিং। ওয়েন্ট আ হান্টিং, আমি এই সেন্টেন্সের মধ্যে দেখলাম ওয়েন্টের পর আছে অর্থাৎ এ আছে। তোমরা বেসিক্যালি এটাকে মনে করতে পারো এটা আর্টিকেল, আসলে নাম। এখানে একটা প্রিপোজিশন আছে, ওয়েন্ট অন হান্টিং মানে শিকারে যাওয়া অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ অন যে প্রিপোজিশনটা সেটা নিজেকে এ একটা লেটার হিসেবে প্রকাশ করছে, ছদ্মবেশে আছে, এই কারণে এই প্রিপোজিশনগুলোকে আমরা ডিসগাইজড প্রিপোজিশন বলবো। এইগুলো নগণ্য পরিমাণ সেন্টেন্সে ব্যবহৃত হয়। তাহলে আমরা এতক্ষণ ধরে প্রিপোজিশনের ডেফিনেশন পড়লাম আর প্রিপোজিশনের কি পড়লাম? সংজ্ঞা পড়লাম। তার তো ডেফিনেশন পড়ার পর ক্লাসিফিকেশন আমরা পড়লাম, তাই কি না? এবার আমরা প্রিপোজিশন, কোন প্রিপোজিশনটা কি অর্থে ব্যবহৃত হয় সেটা খুব ভালো করে জেনে নিব একটা সার্কেলের মাধ্যমে। দেখো কিভাবে আমরা উপরে অর্থে তিনটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি। কি কি? অন, অ্যাবোভ, ওভার। কি কি ব্যবহার করতে পারি বলো? অন, অ্যাবোভ, ওভার। যখন আমরা দেখব কোনো কিছুর উপরে লেগে আছে, দেখো লেগে আছে,
তাহলে উপরে লেগে থাকলে আমরা বসাবো কি অন, উপরে লেগে থাকলে। আবার দেখো উপরে আছে গ্যাপ আছে এবং ওই গ্যাপের যে বস্তুটা আছে সেটা স্থির আছে, দেন আমরা অ্যাভব বসাবো। কিন্তু যখন দেখব গ্যাপ ও গতিশীল আছে তখন আমরা কিন্তু ওভার ব্যবহার করব, ঠিক আছে। তাহলে আমরা উপরে দেখলাম, এবার একটু নিচে দেখি, ঠিক আছে। দেখো নিচে অর্থে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করব আন্ডার, বা বিনীত বসাইতে পারো যখন কোনো কিছুর নিচে লেগে থাকবে, ঠিক আছে। কিন্তু যখন আমরা দেখব নিচে গ্যাপ আছে তখন আমরা কি ব্যবহার করব বিলো। আমরা এক্সাম্পল দিয়ে এগুলো পরবর্তীতে বুঝতে পারবো, কোনো সমস্যা নেই, আমি এক্সাম্পল দিব। আগে দেখো, তাহলে উপরে অর্থে আমরা তিনটা প্রিপোজিশন বসাই, আমার সঙ্গে সঙ্গে বলো। উপরে অর্থে তিনটা প্রিপোজিশন বসে অন, উপরে লেগে থাকলে, অ্যাভব উপরে গ্যাপ থাকলে এবং স্থির থাকলে, ওভার উপরে গ্যাপ আছে এবং গতিশীল শোঁ করে যাচ্ছে, বুঝছো বিষয়, তখন আমরা কি ব্যবহার করব ওভার। এবং নিচে যদি লেগে থাকে আন্ডার বা বিনিথ এবং নিচে যদি গ্যাপ থাকে তখন কি বসাবো বিলো বসাবো। এবার আমরা উপরে দেখলাম, নিচে দেখলাম, এবার একটু কাছে যাই, যাবো তো যাব। দেখো কাছে যেতে হলে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, সেটা কি টু। এই টু প্রিপোজিশনটা আমরা ব্যবহার করতে পারি কাছে, দিকে, এই প্রতি অর্থে, এই তিনটা অর্থে আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। এখন কাছে গিয়েছি, ভালো লেগে গেছে, এখন একটু ভিতরে ঢুকতে চাই, তো ভিতরে ঢুকতে গেলে আমাদের একটা প্রিপোজিশন ইউজ করে ভিতরে ঢুকতে হবে। সেই প্রিপোজিশনটা কি ইনটু। কি অর্থে ব্যবহৃত হবে? প্রবেশ বা রূপান্তর অর্থে। তাহলে আমরা দুইটা অর্থ প্রকাশ করার জন্য ইনটু ব্যবহার করতে পারি, একটা হচ্ছে প্রবেশ করা আর একটা ভিতরে প্রবেশ করা, আর একটা হচ্ছে রূপান্তর হওয়া অর্থে। তাহলে আমরা যেহেতু প্রবেশ করছি, সারাদিন কি ভিতরেই থাকবো, বাইরে বের হব না? বাইরে বের হতে গেলে আর একটা প্রিপোজিশন আমরা ইউজ করব, সেটা হচ্ছে ফ্রম। কি অর্থে? হতে বা থেকে অর্থে। তাহলে হতে থেকে অর্থে আমরা প্রিপোজিশন বসাবো ফ্রম। বুঝাইতে পারছি বিষয়? এবার দেখো, একজন মানুষ উপরে দেখলো, নিচে দেখলো, কাছে গেল, মাঝখানে ভিতরে প্রবেশ করলো, আবার বের হয়ে গেল। এত সময় আছে? সময় নাই। আমরা কি করব? একদম ডিরেক্ট যদি কোনো কিছুর মধ্য দিয়ে যায় তাহলে ব্যবহার করতে পারি থ্রু অথবা অ্যাক্রস। কি অর্থে ব্যবহার করতে পারি? মধ্য দিয়ে অর্থে, মধ্য দিয়ে অর্থে। বুঝছো বিষয়? এবার দেখো, তাহলে একজন মধ্য দিয়ে গেল, পাশে বসে দুইজন আবার মজা নিচ্ছে, পাশে বসে। তাহলে পাশে অর্থে আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি, একটা বাই আর একটা কি বিসাইড। আমরা প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিয়ে শিখবো, কোনো সমস্যা নেই। এবার দেখো, আমরা যখন দেখব কোনো কিছুর ভিতরে আছে তখন ইনসাইড বসাবো, আর কোনো কিছুর বাইরে অবস্থান করা বুঝালে আমরা বসাবো কি আউটসাইড। তাহলে ভিতরে এবং কি বাইরে, ভিতরে আর বাইরে। দেখো চারিদিকে, যদি চারিদিকে অর্থ প্রকাশ করে আমরা তখন ব্যবহার করতে পারি চারিদিকে অর্থে, চারিদিকে অর্থে ব্যবহার করতে পারি অ্যারাউন্ড। দেখো আমরা একটা সার্কেলের মাধ্যমে কত প্রিপোজিশনের ব্যবহার শিখলাম। উপরে অর্থে অন, অ্যাবভ, ওভার, নিচে অর্থে আন্ডার, বিলো, তারপরে কাছে গেলে টু, ভিতরে প্রবেশ করলে ইনটু, বের হয়ে গেলে ফ্রম, মাঝ দিয়ে গেলে থ্রু বা অ্যাক্রস, ভিতরে অবস্থান করলে ইনসাইড, বাইরে থাকলে আউটসাইড, পাশে অর্থে বাই, বিসাইড, চারিদিকে অর্থে অ্যারাউন্ড। বুঝছো? এই প্রিপোজিশনগুলো এখন আমরা এক্সাম্পল দিয়ে শিখব। দেখো অন, অ্যাবভ আর ওভার আমরা বলছি উপরে অর্থে, তাই না? আমি যদি তোমাদের এক্সাম্পল দেই, দ্য বুক ইজ দ্যাট দ্য টেবল। তাহলে ইমাজিন করো বইয়ের টেবিলের উপরে বই আছে, এটা কি লেগে আছে না? তাহলে লেগে থাকলে আমরা বসাবো কি সেই জায়গায় অন। এবার আমি যদি বলি দ্য ফ্যান ইজ ড্যাশ মাই হেড,
তাহলে আমার মাথার উপরে কি রয়েছে? পাখা রয়েছে। তাহলে উপরে কি স্থির আছে না? তাহলে আমরা কি বসাবো এখানে? অ্যাভব। মাথার সঙ্গে লেগে আছে না, উপরে আছে, গ্যাপ আছে এবং স্থির আছে, দ্যাটস ওয়াই আমরা কি বসালাম? অ্যাভব। এরপরে দেখো আমি যদি বলি দ্য বার্ড, আমি আর একটা সেন্টেন্স দিই, দ্য বয় জাম্পড দ্যাটস দ্য ওয়াল। অ্যান্ড রাজশাহী ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা আসছিল, ওয়েন্ট ড্যাশ আওয়ার রিস। বলছে ছেলেটা ওয়ালের উপর দিয়ে লাফ দিল। তাহলে ওয়ালের উপর লাফ দিলে কি ওয়ালের সঙ্গে লেগে লাফ দিবে না জাম্প করবে? তাহলে গ্যাপ থাকবে না? তাহলে গ্যাপ আছে, গতিও আছে, এই কারণে আমরা কি বসাইলাম এখানে? ওভার। ইমাজিন করো যে ওয়ালের মধ্য দিয়ে জাম্প করছে, ওয়ালের মধ্যে লেগে গেছে প্যান্ট। তাহলে মনে করো ওয়ালে তার প্যান্ট আছে, সে কোথায় গেছে? চলে গেছে। বুঝাইতে পারছি? ইমাজিন করো। তার মানে কি আছে? গ্যাপ আছে এবং গতিও আছে। এবার বলছে ওয়েন ড্যাশ আওয়ার রিস, বলছে ছেলেটা ওয়াল উপর দিয়ে লাফ দিল এবং আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেল। সীমানার বাইরে অর্থে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বেয়ন্ড। সেটা কি? বেয়ন্ড। বুঝছো বিষয়? এবার আমরা নেক্সট উদাহরণে আসি, আন্ডার অ্যান্ড বিলো। এই আন্ডার বিলো আমরা কখন ব্যবহার করব? দেখো বলছে আমি যদি বলি দ্য ম্যান ইজ ওয়াকিং দ্যাটস দ্য ওপেন স্কাই। খোলা আকাশের নিচে লোকটা হাঁটতেছে। তাহলে আকাশের নিচে গ্যাপ আছে না? তাহলে গ্যাপ থাকলে নিচে আমরা বসাবো কি? বিলো। কিন্তু যদি লেগে থাকতো, যেমন আমি যদি বলি দ্য র্যাট ইজ দ্যাটস দ্য ম্যাট। ইঁদুরটা কি? মাদুরের নিচে। তাহলে আমরা কি বসাবো এখানে? আন্ডার। বুঝছো বিষয়? এবার আসি পরের উদাহরণে টু। আমরা টু প্রিপোজিশনটা বলছিলাম কাছে, দিকে, প্রতি অর্থে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল দেখো, হি ওয়েন্ট দ্যাশ স্কুল। সে কোন দিকে যাচ্ছে? স্কুলের দিকে। তাহলে স্কুলে যাচ্ছে, কোন দিকে বোঝালে আমরা কি বসাবো? টু। ঠিক আছে, টু ওয়ার্ড কথাটাও ব্যবহার করতে পারো, কিন্তু নির্দিষ্ট লক্ষ্য বোঝালে টু বসে। আমি যদি বলি হি ইজ এডিক্টেড দ্যাটস ড্রাগস। সে মাদকাসক্ত। ঠিক আছে, তাহলে এই যে দেখো মাদকের প্রতি আসক্ত, প্রতি অর্থে আমরা কি বসাবো? টু। ঠিক আছে, তাহলে কাছের দিকে, প্রতি অর্থে আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব। এরপরে আমরা নেক্সট দেখি ইনটু। ইনটু কি অর্থে ব্যবহার হয়? আমি একটু আগে বললাম যে রূপান্তর অর্থে অথবা ভিতরে প্রবেশ করা অর্থে ইনটু বসে। আমরা বলি যে উই গট দ্যাটস দ্য বাস বা দ্যাটস দ্য ট্রেন। আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করলাম। তাহলে প্রবেশ করা অর্থে কি বসাবো আমরা? ইনটু। বুঝছো বিষয়? এবার দেখো আমি যদি বলি ওয়াটার টার্নস দ্যাটস আইস। তাহলে পানি কিসে পরিণত হয়? বরফে পরিণত হয়। তাহলে আমরা বসাবো কি এখানে? ইনটু। অবস্থার কি পরিবর্তন, রূপান্তর বোঝাচ্ছে না? তাহলে রূপান্তর বোঝালে আমরা কি ব্যবহার করব? ইনটু। বুঝাইতে পারছি বিষয়? এখানে একটা নোট আমরা লক্ষ্য করতে পারি, নোট বা বিপরীত একটা অল্টারনেটিভ জিনিস পড়তে পারি, বিশেষ দ্রষ্টব্য। দেখো আমরা অনেকেই এই সেন্টেন্সটা বলে থাকি, অনেক টিচারও এই সেন্টেন্সটা বলে থাকে, দ্য টিচার entered দ্যাটস দ্য ক্লাস। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। আমরা যখন পড়ি বা অনেকে যখন পড়ায় আমরা দেখে থাকি যে বলে দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাস। আসলে এখানে ইনটু হবে না, কারণ কি ভিতরে প্রবেশ করা অর্থে আমরা ইনটু ব্যবহার করি, তারপরে মানে ইনটু ব্যবহার করি, কিন্তু ইন্টার্ডের পরে ইনটু কেন হবে না? এখানে নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশনেই বসবে না। তাহলে অপশনে ছিল টু, ইনটু, নো প্রিপোজিশন। তাহলে দাগাবো কি? নো প্রিপোজিশন। কারণ ইন্টার্ড এমন একটা ওয়ার্ড যার পরে কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন হয় না, কারণ ইন্টার্ড মানেই হচ্ছে ভিতরে প্রবেশ করা। এজন্য এক্সট্রাভাবে আর ইনটু বসানোর দরকার নেই।
আমরা এর পরের ক্লাসে যাই। পরের ফ্রম, ফ্রম কি অর্থে? হতে থেকে অর্থে ব্যবহৃত হয়। এখন এক্সাম্পল দেখো, আমি যদি বলি হি কেম ড্যাশ লন্ডন, সে লন্ডন থেকে এলো। তাহলে কোথা থেকে আসছে? লন্ডন থেকে। তাহলে হতে থেকে অর্থে আমরা কি ব্যবহার করব? ফ্রম। যেমন আমি যদি এক্সাম্পল দেই, পেপার ইজ মেড ড্যাশ উড, বলছে পেপার কি থেকে তৈরি? কাঠ থেকে। তাহলে হতে থেকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কি বসাবো এখানে? ফ্রম। কিন্তু একটু লক্ষ্য করবা ভালো করে, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, একটু ব্যতিক্রম ধর্মী। বলছে দ্য টেবল ইজ মেড ড্যাশ উড। দেখো এখানেও মেডের পর গ্যাপ আছে এবং উড আছে। তাহলে এই জায়গায় তোমরা কি ব্যবহার করবা? যদি ফ্রম ব্যবহার করতে চাও হবে না, যদি বাই ব্যবহার করতে চাও হবে না, কারণ বাই কর্তার পূর্বে বসে। আমরা পরে শিখবো এখন কর্তার পূর্বে কিভাবে বসে। তাহলে মেডের পর যে উপাদান থেকে তৈরি এইটা বোঝানোর জন্য দুটা প্রিপোজিশন বসে, একটা ফ্রম আর একটা কি? অফ। তাহলে আমরা অফ কখন বসাবো আর ফ্রম কখন বসাবো? যখন বস্তুটা দেখে উপাদান চেনা যাবে যে এটা কিসের তৈরি, উপাদান চেনা যায়, তখন আমরা ব্যবহার করব অফ। যেমন টেবিল দেখলেই বুঝতে পারি আমরা কাঠের তৈরি, দ্যাটস ওয়াই আমরা কি বসাইলাম? মেড অফ। কিন্তু পেপার দেখলে কখনো বুঝতে পারবা কাঠের তৈরি? কোনো চান্স নেই। এই জন্য আমরা কি ব্যবহার করলাম? ফ্রম। তোমরা অল্টারনেটিভ হিসেবে আউট অফ ব্যবহার করতে পারো। কি? আউট অফ। এরপরে নেক্সটে আসি, থ্রু বা অ্যাক্রস। এই থ্রু বা অ্যাক্রস কি অর্থে ব্যবহৃত হয়? মধ্য দিয়ে যাওয়া অর্থে। কি অর্থে? মধ্য দিয়ে যাওয়া অর্থে। যেমন আমি যদি এক্সাম্পল হিসেবে দেই, বলতে পারি উই আর ওয়াকিং, আমরা হাঁটতেছি, ড্যাশ আ জঙ্গল, কিসের মধ্য দিয়ে? একটা জঙ্গলের মধ্য দিয়ে। তাহলে মধ্য দিয়ে অর্থে কি ব্যবহৃত হয়? থ্রু। ঠিক আছে, তাহলে থ্রু মধ্য দিয়ে অর্থে ব্যবহৃত হয়। অ্যাক্রসটা আমরা ব্যবহার করতে পারি যে কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেক্ষেত্রে অ্যাক্রস ব্যবহার করতে পারি। যেমন পেপারস ইজ স্ক্যাটার্ড, ইজ স্ক্যাটার্ড। দ্যাটস দ্য ফ্লোর, ফ্লোরের উপরে পেপার কি হয়েছে? ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা কি বসাইতে পারি? অ্যাক্রস দ্য ফ্লোর। বুঝছো বিষয়? মানে পুরো ফ্লোর ব্যাপী। হ্যাঁ, এরপরে আসি নেক্সট, বিসাইডস। তাহলে বিসাইডস নামে একটা প্রিপোজিশন আছে। এই প্রিপোজিশনটা কি অর্থে ব্যবহৃত হয়? আমরা বিসাইডসে যাওয়ার আগে আমি তোমাদের বাই এবং বিসাইড এই দুটা পড়াইতে চাইছিলাম, তাই না? তাহলে বাই এবং বিসাইড কি অর্থে ব্যবহৃত হয়? পাশে অর্থে, কোনো কিছুর পাশে অবস্থান করা অর্থে বাই এবং বিসাইড বসে। তাহলে দেখো আমি বলছিলাম যদি গতিশীল বোঝায় তাহলে কি বসাবো? বাই। আর যদি স্থির বোঝায় তাহলে কি বসাবো? বিসাইড। যেমন উদাহরণ দেখো, দ্য থিফ ran dash me and when sat, and কি বললাম? and sat dash him, বলছে চোরটা আমার পাশ দিয়ে দৌড়ে গেল এবং তার পাশে গিয়ে বসলো। তাহলে কার পাশ দিয়ে দৌড়ে গেছে? আমার পাশ দিয়ে। গতিশীল বুঝাইছে, দ্যাটস ওয়াই আমরা কি বসাবো এখানে? বাই। কিন্তু এখানে স্থির বুঝাইছে, দ্যাটস ওয়াই আমরা কি বসাবো এখানে? বিসাইড। কারো কোনো সমস্যা আছে? বুঝতেছো না? খুব ইজিলি আরও আমরা ডিপলি চলে যাব, আলোচনা করব। এতক্ষণ ধরে যা শুধু সুপারফিশিয়ালি আমরা প্রিপোজিশনটার বেসিক কনসেপ্ট শিখতেছি। এখনও অনেক কিছু শেখার বাকি আছে যেগুলো আগে কখনো শিখতেই পারো নাই। এরপরে আসি, তাহলে বিসাইড পাশে স্থির অর্থে আর বাই পাশে গতিশীল অর্থে ব্যবহৃত হবে। এবার আমরা দেখি এই বিসাইডস নামে আরেকটা প্রিপোজিশন আছে, এটা এছাড়াও অর্থে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেখো, আমি যদি বলি দে পারফর্মড সংস, তারা গান করে
ড্যাশ স্টেজিং ড্রামা, স্টেজিং ড্রামা। তাহলে নাটক মঞ্চায়নের পাশাপাশি তারা কি করে, গানও করে। তাহলে পাশাপাশি বা এছাড়াও অর্থে মানে নাটক মঞ্চায়ন ছাড়াও তারা গানও করে। তাহলে আমরা এখানে বসাবো কি, বিসাইড না বিসাইডস, বিসাইডস। তাহলে বিসাইড পাশে অর্থে ব্যবহৃত হয়, বিসাইডস এছাড়াও অর্থে ব্যবহৃত হয়। সবাই বুঝতে পারছি? এরপরে আসি নেক্সট, ইন অন টু। এই ইন অন টু, আচ্ছা আমি তোমাদের ইনসাইড এবং আউটসাইড পড়াইছি তাই কি না? আমি ইনসাইড এবং আউটসাইড কি অর্থে ব্যবহার করছিলাম একটু দেখি। এই ইনসাইড এবং আউটসাইড ভিতরে অর্থে ব্যবহার করছিলাম, ইনসাইড বাইরে অর্থে কি বসাইছিলাম, আউটসাইড। তাহলে এটা যদি আমরা বলতে যাই, একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ইনসাইড অ্যান্ড আউটসাইডের একটা এক্সাম্পল দেই, যেমন দেখো বলছে আই ফিল আনইজি, that's the room, so I want to go dash it। বলছে আমি রুমের মধ্যে আনইজি ফিল করতেছি, তাই আমি এর বাইরে যেতে চাই। তাহলে রুমের মধ্যে ভিতরে অর্থে আমরা কি বসাবো, ইনসাইড, আর বাইরে অর্থে কি বসাবো, আউটসাইড। আমার মনে হয় ইনসাইড এবং আউটসাইড বিষয়ে তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো। অ্যারাউন্ড শব্দটা চারিদিকে অর্থে ব্যবহৃত হয়, অ্যারাউন্ড। যেমন আমরা পরিবেশের সংজ্ঞা পড়ছিলাম সমাজবিজ্ঞান বইয়ে, যে হোয়াট উই হ্যাভ ড্যাশ আস ইজ কল্ড এনভায়রনমেন্ট, ইজ কল্ড এনভায়রনমেন্ট। বলছে আমাদের চারিদিকে যা কিছু আছে তাকেই আমরা কি বলি, পরিবেশ বলি। তাহলে আমরা কি বলি, চারিদিকে অর্থে প্রিপোজিশন ব্যবহার করতে পারি অ্যারাউন্ড। বুঝছো বিষয়? এবার আসি একটু ডিপ আলোচনায়। একটু ডিপ আলোচনায় যাই। আমরা ব্যবহার করব ইন অন টু, ইন অন টু। এই ইন অন টু কোথায় ব্যবহার করব সেই বিষয়টা আমরা একটু দেখে নেই। ইন অন টু ব্যবহার করব বলছে তুলনামূলক বড় স্থান, তুলনামূলক বড় স্থান। আমি ইন অন টু একটু ইলাবোরেট করে বলার আগে একটু বেসিক কনসেপ্ট দিই তোমাদের। সাপোজ মনে করো এটা একটা স্থান বা পিরামিড ধরতে পারো, বাঁকা চাকা পিরামিড। হ্যাঁ, এই যে এই পিরামিডের এটা সব থেকে বড় জায়গা না? তাহলে বড় জায়গার ক্ষেত্রে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে ইন। সেটা বড় জায়গা হোক বা সময় হোক। এর থেকে তুলনামূলক যেটা ছোট জায়গা বা সময় সেক্ষেত্রে অন ব্যবহার করব। তার থেকে একদম পিচ্ছি ছোট সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যাট। তাহলে সময় বা স্থান যেগুলো বড় সেগুলোর ক্ষেত্রে ইন বসাবো, তার থেকে তুলনামূলক ছোট সময় বা স্থান সেক্ষেত্রে অন, একদম ছোট সময় বা স্থান, নির্দিষ্ট ছোট সময় বা স্থান সেক্ষেত্রে বসাবো অ্যাট। উদাহরণে আসি, একটু ইলাবোরেট করে কথাটা বলি। তাহলে ইন অন অ্যাট বলছে আমরা যখন দেখব মান্থ, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি, সিজন, এই যে বড় সময়গুলো আছে এদের পূর্বে ইন বসে। আবার দিন বা তারিখের পূর্বে আমরা বসাবো কি, অন। আবার ওই দিনের যে ছোট ছোট সময় আছে, যেমন কিন্তু নুন, আফটারনুন, নাইট, ডাউন, ডাক্স, AM, PM, এই যে ছোট সময়গুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট। তাহলে এদের
পূর্বে অ্যাড বসে। আমি একটা এক্সাম্পল দিব, এক এক্সাম্পলের সবগুলো শেষ। যেমন দেখো বলছে আই ওয়াজ বর্ন ড্যাশ 1996 ড্যাশ ফেব্রুয়ারি ড্যাশ সানডে ড্যাশ 7 PM। আমার এক্স্যাক্ট বার্থডে আমি লিখে রাখলাম এখানে, তোমরা চাইলে উইশ করতে পারো, ঠিক আছে। তাহলে কি বলছে আই ওয়াজ বর্ন ড্যাশ 1996, তাহলে এটা সাল না, মাসের থেকে বড় যে সময়গুলো আছে সবগুলোর পূর্বে ইন বসবে। তাহলে মাসের পূর্বেও কি ফেব্রুয়ারি মাস, এখানেও ইন বসাইলাম। সানডে একটা ডেট, দ্যাটস ওয়াই অন বসাইলাম। AM PM এর পূর্বে কি বসবে, অ্যাড বসবে। আশা করি সবাই বুঝতে পারছো, তাই কি না? এই জিনিসটা গেল সময়ের ক্ষেত্রে। আমরা এবার যদি স্থানের ক্ষেত্রে ইন অন অ্যাড ব্যবহার করি সেটা কি দাঁড়াবে দেখো, তুলনামূলক বড় স্থান যেমন দেশ, মহাদেশ, কি বলছে তুলনামূলক বড় স্থান, দেশ, মহাদেশ, শহর, ভিলেজ। ভিলেজ ওয়ার্ডটার পূর্বে আমরা ইন বসাবো, কিন্তু ভিলেজের নাম যদি থাকে তখন আবার অ্যাড হবে। যেমন দেখো এদের পূর্বে ইন বসে, কিন্তু ছোট স্থান যেমন ক্যাফে, স্টেডিয়াম, রেস্টুরেন্ট, এয়ারপোর্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, TSC, বাস স্টপ, নেম অফ ভিলেজ, বুঝছো, রিসিপশন, হোম, এই ওয়ার্ডগুলো দ্বারা ছোট স্থান বোঝায়। দ্যাটস ওয়াই এদের পূর্বে আমরা অ্যাড বসাবো। ফর এক্সাম্পল দেখো, আমি যদি তোমাদের বলি যে উই, ঢাকা ভার্সিটিতে কোশ্চেনটা আসছিল, উই মেট দ্যাস TSC। সবাই TSCতেই মিট করে, বুঝছো, বাদাম খাওয়ার জন্য। হ্যাঁ, TSCর বাদাম খুব মিষ্টি এবং খুব কম দামে পাওয়া যায়। বুঝাইতে পারছি, যারা ভার্সিটিতে পড়ে তারা জানে। হ্যাঁ দেখো উই মেড দ্যাস TSC, তাহলে TSC একটা ছোট জায়গা, দ্যাটস ওয়াই আমরা কি বসাবো এখানে, অ্যাট। বুঝছো বিষয়? এরপরে দেখো আমি যদি বলি হি লিভস দ্যাস ঢাকা, এটা জগন্নাথ ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছিল, দ্যাশ মহাখালী, দ্যাশ মহাখালী। তাহলে দেখো এই যে আমরা বললাম হি লিভস দ্যাশ ঢাকা, তাহলে ঢাকা একটা কি শহরের নাম, দ্যাটস ওয়াই এর পরে পূর্বে কি বসাবো আমরা, ইন বসাবো, তাই কি না? এবার দেখো মহাখালী কি, ওই ঢাকা শহরের একটা ছোট জায়গা, দ্যাটস ওয়াই আমরা কি বসাবো এখানে, অ্যাট। সবাই বুঝতে পারছো? আরেকটা এক্সাম্পল দেই ক্লিয়ার হওয়ার জন্য। বলছে হি স্টাডিজ ইংলিশ ড্যাশ অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি। তাহলে এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম, হি স্টাডিজ দ্যাশ ইংলিশ দ্যাশ অক্সফোর্ড ইউনিভার্সিটি, তাহলে বলো তো এখানে কি হবে, একটু থিঙ্ক করে বলো তো কোনটা হইতে পারে। আমি তোমাদের বলি, সাবজেক্টের পূর্বে যখন এই গ্যাপ থাকবে প্রিপোজিশন হিসেবে ইন ব্যবহার করবা। অক্সফোর্ড ইউনিভার্সিটি, এটা কি ইউনিভার্সিটির নাম না? এই ইউনিভার্সিটির নাম হওয়ার কারণে আমরা এর পূর্বে কি বসাবো, অ্যাট। সবাই বুঝতে পারছো? গুড। এরপরে আমরা আসি নেক্সট। বলছে বাই এবং উইথের ব্যবহারটা দেখো, কর্তার পূর্বে অর্থাৎ যে কাজটা করবে তার পূর্বে গ্যাপ থাকলে বাই বসবে, যার সাহায্য নিয়ে কাজটা করা হবে। আর একটা সাথে অর্থে আমরা উইথ ব্যবহার করতে পারি। তাহলে উইথ কয়টা অর্থ প্রকাশ করবে, দুইটা। এটা কারো সহযোগিতা নিয়ে কাজ করলে তার পূর্বে, আরেকটা হচ্ছে কোনো কিছুর সাথে অর্থে আমরা উইথ বসাবো। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবা। বলছে দ্য সেইলর, সেইলর মানে তো জানোই নাবিক। দ্য সেইলর, আমরা আরেকটা উদাহরণ দেই, এক উদাহরণে দুইটা জিনিসই পেয়ে যাব। হ্যাঁ, বলছে দ্য বার্ড ওয়াজ কিলড দ্যাশ দ্য সেইলর ড্যাশ আ গান অথবা ক্রসবো গান।
তাহলে এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম, এই সেন্টেন্সের মধ্যে দেখো দ্য বার্ড ওয়াজ কিল্ড, মারছে কে? সেইলর না? এই কর্তা, কর্তার পূর্বে কি বসাইলাম? বাই। কি দিয়ে মারছে? গান দিয়ে। দ্যাটস ওয়াই আমরা কি বসাইলাম এখানে? উইথ। তাহলে কর্তার পূর্বে বাই, যার সহযোগিতা নিয়ে করে তার পূর্বে উইথ বসে। উইথ সাথে অর্থেও ব্যবহৃত হয়, যেমন দেখো আমরা মাঝে মধ্যেই বলি আই হ্যাভ নো কন্ট্যাক্ট, আই হ্যাভ নো কন্ট্যাক্ট দ্যাট হিম, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বলে না আল্লাহর কসম করে বলতেছি তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাই? উইথ। এ বুঝছো বিষয়? এবার আসি নেক্সট কোশ্চেনে, বিটুইন আর অ্যামং। বিটুইন অ্যামং এই দুটা জিনিস কোথায় ব্যবহার করব? তোমরা অনেকেই জেনে আসছো, পড়ে আসছো যে বিটুইন এবং অ্যামং বসে দুইয়ের মধ্যে যদি সম্পর্ক, মারামারি, ঝগড়া, ভাগ করে দেওয়া, তুলনা এগুলো বোঝায় তাহলে বিটুইন বসে, কিন্তু দুইয়ের অধিকের মধ্যে বোঝালে অ্যামং বসে। এই জিনিসটা তোমরা সকলেই জানো, আমি স্বীকার করতেছি, কিন্তু এর মধ্যে যে একটু হুক আছে, হিডেন কথা আছে, তারা তোমাদের মধ্যে 99% স্টুডেন্ট জানো না। আমি হলপ করে বলতে পারি, যখন আমি বলবো তখন বুঝতে পারবা। দেখো আমি যদি এক্সাম্পল হিসেবে তোমাদের বলি, ডিভাইড দ্য বুকস, বইগুলো ভাগ করে দাও, দ্যাটস টু বয়েজ। কয়জনের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলছে? 2 জনের মধ্যে। এই কারণে আমরা কি বসাবো এখানে? বিটুইন। কিন্তু দেখো পরের সেন্টেন্স যদি এমন বলতো, ডিভাইড দ্য বুকস দ্যাটস দ্য বয়েজ, অর্থাৎ ছেলেগুলোর মধ্যে বই ভাগ করে দাও, তাহলে এক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবা বলো তো? অবশ্যই ব্যবহার করতে হবে আমাদের অ্যামং। কারণ কি? 2-এর অধিক যখনই বুঝাবে তখনই আমরা কি ব্যবহার করব? অ্যামং ব্যবহার করব। বুঝতে পারছি? এরপরে আসি নেক্সট, যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, নোটটা দেখো, বলছে একাধিক প্রপার নাউন সংস্থার সদস্য এবং রক্তের সম্পর্ক বুঝালে অ্যামং না বসে, বিটুইন বসে। তার মানে 2-এর অধিক, এখানে একাধিক না বলে যদি আমরা বলি 2-এর অধিক, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়। 2-এর অধিক, তাহলে আমরা বেসিক্যালি জানি কি 2-এর অধিক হলে বিটুইন অ্যামং বসবে, আর 2-এর মধ্যে বুঝালে বিটুইন বসবে। কিন্তু 2-এর অধিক হওয়ার সত্ত্বেও যদি প্রপার নাউন হয়, সংস্থার সদস্য হয়, রক্তের সম্পর্ক বুঝায়, তখন ওই জায়গায় আমরা অ্যামং বসাবো না, বসাবো কি? বিটুইন। একদম মজার ট্রিক না একটা? উদাহরণ দেখো, আমি উদাহরণ যেটা দিচ্ছি এগুলো এডমিশনে আসছিল, সার্ক বা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছিল। সার্ক ইজ আ ট্রিটি dash 8 countries. সার্ক ইজ এ ট্রিটি dash 8 countries. বলছে সার্ক হচ্ছে 8 দেশের মধ্যে একটা চুক্তি। ট্রিটি মানে হচ্ছে কি? চুক্তি। তাহলে দেখো তো, তোমরা যখন দেখতা যে সার্ক ইজ এ ট্রিটি dash 8 countries, আগের কনসেপ্ট অনুযায়ী অ্যামং বসাইতে চাইতা, আর প্রথম অপশনে অ্যামং এ ছিল। তো আমরা অ্যামং কিন্তু বসাবো না, কারণ এটা একটা সংস্থা বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা বিটুইন বসাবো। ঠিক আছে? আর একটা উদাহরণ দেখো, বলছে ভুটান, এগুলো এডমিশনে আসছিল এবং চাকরি পরীক্ষায়ও আসছিল এই কোশ্চেনটা। বলছে ভুটান লাইস ড্যাশ বিন্দিয়া। হ্যাঁ, ইন্ডিয়া। এই ইন্ডিয়া নামটা শুনলে কেন জানে হাসি পায়, বুঝি না। ইন্ডিয়া, চায়না অ্যান্ড নেপাল। ঠিক আছে? তাহলে কি বলছে? ভুটান লাইস ড্যাশ ইন্ডিয়া, চায়না অ্যান্ড নেপাল। দেখো তো 2-এর অধিক না? তোমরা দেখলেই অ্যামং বসাইতে চাইতা, কিন্তু অ্যামং বসানো যাবে না, আমাদের কি বসাইতে হবে এখানে? বিটুইন। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? গুড। এরপরে একটু আসি, তাহলে আমরা এবার আলোচনা করব অ্যাবাউট এবং ফর নিয়ে। অ্যাবাউট ফর কোথায় বসে? দেখো, কোনো কিছুর জন্য অর্থে আমরা ফর ব্যবহার করব, এবং কোনো কিছু সম্পর্কে বা প্রায় ঘটতে যাচ্ছে এই প্রায় অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারবো। আমরা এক্সাম্পলগুলো দেখি, তাহলেই বুঝতে পারবো।
বলছে আই নিড সাম ইনফরমেশন, that's him, that's the job। এই যে আমি সেন্টেন্স একটা দিলাম, আই নিড সাম ইনফরমেশন, আমার কিছু তথ্য দরকার। কার সম্পর্কে তথ্য দরকার? তার সম্পর্কে। এই যে অ্যাবাউট আমরা সম্পর্কে অর্থে ব্যবহার করলাম। কিসের জন্য তথ্য দরকার? চাকুরির জন্য। আমরা কি ব্যবহার করব এখানে? ফর। এবার দেখো প্রায় অর্থে অ্যাবাউটটা কেমনে ব্যবহার হইতে পারে, এক্সাম্পল দিচ্ছি। বলছে হি ইজ দ্যাজ টু ডাই, সে মৃত প্রায়, তার মানে মরে গেছে প্রায়। এই প্রায় অর্থে আমরা কি ব্যবহার করব? অ্যাবাউট। যখন অ্যাবাউটটা প্রায় অর্থ প্রকাশ করবে তখন এরপরে দেখবা যে টু থাকবে। বুঝছো বিষয়? ক্লিয়ার? এরপরে আসি নেক্সট, এগেনস্ট। এই এগেনস্ট কোনো কিছুর বিরুদ্ধে বা প্রতিকূলে অর্থে ব্যবহৃত হয়, আবার কোনো কিছুতে হেলান দেওয়া অর্থেও এগেনস্ট ব্যবহার হয়। আমি এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝাই। বলছে আখেস was fight dash me dash my enemy, dash my enemy। এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম, আখেস ওয়াজ ফাইল ড্যাশ মি, কার বিরুদ্ধে কেস করা হয়েছে? আমার বিরুদ্ধে। এগেনস্ট মি, কে করছে? আমার শত্রু। তাহলে কর্তা, কর্তার পূর্বে কি বসে? বাই। সবাই বুঝতে পারছো? আবার হেলান দেওয়া অর্থে এডমিশন টেস্টে কোশ্চেনটা আসছিল, হি ওয়াজ লিনিং, হি ওয়াজ লিনিং, লিন মানে হেলান দেওয়া। হি ওয়াজ লিনিং দ্যাটস দ্য ওয়াল, কোথায় হেলান দিয়ে আছে? ওয়ালের মধ্যে। তাহলে কোনো কিছুর বিপরীতে হেলান দেওয়া অর্থে আমরা কি ব্যবহার করবো? অ্যাগেনস্ট। ঠিক আছে, আমরা আর বেশিক্ষণ ক্লাস করব না, 10 থেকে 15 মিনিট ক্লাস হয়ে যাবে আমাদের সম্পূর্ণ আলোচনা। দেখো যাতায়াত বা যোগাযোগ মাধ্যম বোঝাইতে 10 মিনিটও লাগবে না, আমাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। বলছে যাতায়াত বা যোগাযোগ মাধ্যম বোঝাতে আমরা তার পূর্বে বাই ব্যবহার করি। তোমরা বেসিক্যালি সাধারণভাবে দেখে থাকো যে যাতায়াত মাধ্যম যাই হোক না কেন এরপরে বাই বসাই, পূর্বে কি বসাই? বাই। কিন্তু এখানে কিছু কথা আছে যেগুলো আমাদের জানা নেই, আমরা আজকে জানবো সেটা। বলছে আমরা যখন মাধ্যমের পূর্বে গ্যাপ পাবো ডিরেক্ট কোনো কথা নেই বাই বসাবো, যেমন বাই ওয়াটার, বাই এয়ার, বাই কার, বাই বাস, বাই ট্রেন। ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা আছে, যদি যাতায়াত মাধ্যমগুলো হয় ফুট পায়ে হেঁটে আসা, হর্স ব্যাক ঘোড়ার পিঠে আসা, ক্যামেল উটের পিঠে আসা, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো অন। ঠিক আছে, তাহলে যাতায়াত মাধ্যম বোঝালে বাই বসে, কিন্তু ক্যামেল, হর্সব্যাক, ফুট এদের পূর্বে কি বসবে? অন। এরপরে যখন আমরা দেখব যাতায়াত মাধ্যমের পূর্বে ডিটারমিনার আছে, কি আছে বলো তো? ডিটারমিনার। এই যাতায়াত মাধ্যমের পূর্বে যখন আমরা ডিটারমিনার দেখব তখন সেখানে আর বাই বসবে না, বসবে কি? অন। ফর এক্সাম্পল দেখো, আমি যখন বলবো হি কেম ড্যাশ বাস, তাহলে আমি অনায়াসে কি বসাইতে পারবো এখানে? বাস। এর পূর্বে বাই বসাবো। কিন্তু দেখো আমি যখন বলবো দ্য বাস, হি কেম দ্যাটস দ্য বাস, বাসের পূর্বে কি? ডিটারমিনার চলে আসছে, এই জন্য এখানে আমরা বসাবো কি? অন। ঠিক আছে, এবার এই কথারও আবার ব্যতিক্রম আছে, কিন্তু আমরা যখন দেখব যাতায়াত মাধ্যমের পূর্বে ডিটারমিনার আছে, ডিটারমিনার, এবং যাতায়াত মাধ্যমগুলো হচ্ছে কার, ট্যাক্সি, সিএনজি, হেলিকপ্টার, হেলিকপ্টার, তখন আমরা এদের পূর্বে বসাবো ইন। তার মানে যে সকল মাধ্যম, আমি একবারে সামারি করে কথাটা বলি, যখন আমরা যাতায়াত মাধ্যমের পূর্বে গ্যাপ পাবো সেই জায়গায় বাই বসাবো, কিন্তু ফুট, হর্সব্যাক, ক্যামেলের পূর্বে অন বসবে। যাতায়াত মাধ্যম একাই না থাকে, তার পূর্বে যদি ডিটারমিনার থাকে তখন অন বসবে। কিন্তু যাতায়াত মাধ্যমগুলো যদি চিপা চাপা হয়, অর্থাৎ ভিতরে প্রবেশ করলে যাতায়াত মাধ্যমে চলাচলের কোনো জায়গা থাকে না, যেমন কার, সিএনজি, ট্যাক্সি, হেলিকপ্টার, এগুলোতে কি ভিতরে জায়গা আছে চলাচল করার? না।
এদের পূর্বে যদি ডিটারমিনার থাকে ইন বসে। আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবা। আমি যদি বলি হি কেম হেয়ার ড্যাশ কার, ড্যাশ কার, তাহলে দেখো কার যাতায়াত মাধ্যম, তার পূর্বে কি বসাবো বাই। কিন্তু যদি বলা হয় তো ড্যাশ হিজ কার, তখন আমাদের বলতে হবে কি ইন হিজ কার, কারণ কারের পূর্বে কি আছে ডিটারমিনার। বুঝছো সবাই? আমরা একদম শেষ প্রান্তেই চলে যাচ্ছি। বলছে সিন্স এবং ফর এই দুটা কনজাংশন, সিন্সটা মূলত কনজাংশন, কিন্তু সিন্স মাঝে মধ্যে প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হতে পারে। কখন? বলছে গণনাযোগ্য সময়ের পূর্বে, অর্থাৎ যে সকল সময়ের পূর্বে সংখ্যা বসানো সম্ভব সেক্ষেত্রে আমরা বসাবো ফর, কিন্তু গণনাযোগ্য অযোগ্য সময়ের পূর্বে আমরা সিন্স বসাবো। উদাহরণ দেখো, বলছে হি হ্যাজ বিন ওয়ার্কিং ড্যাশ মর্নিং। দেখো তো এটা একটা সময় না, কিন্তু এর পূর্বে কোনো সংখ্যা আছে নাই, দ্যাটস ওয়াই আমরা কি বসাবো সিন্স। কিন্তু আমি যদি বলি 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে, দেখো তো সময় আওয়ার্স, তার পূর্বে কি আছে 2 সংখ্যা আছে, এই কারণে আমরা কি বসাবো ফর। তাহলে সিন্স ফরের বিষয়টা একদম তোমাদের কাছে ক্লিয়ার। এবার আমরা আরো কিছু ব্যবহার করতে পারি অফ। এই অফটা কখন ব্যবহার করব? কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া মানে আলাদা হওয়া, পরে যাওয়া, মূল্য ছাড় অর্থে বলে না এত পার্সেন্ট অফ, তখন আমরা কি ব্যবহার করব অফ ব্যবহার করব। এক্সাম্পল দেখো, বলছে আই হ্যাভ কাট অফ কানেকশন অফ দ্য লাইন, অফ দ্য লাইন মানে কি লাইন কি হয়ে গেছে কানেকশন লুজ হয়ে গেছে বা ডিসকানেক্ট হয়ে গেছে। এই যে কাট অফ মানে বিচ্যুত হওয়া, আলাদা হওয়া অর্থে আমরা কি ব্যবহার করব অফ ব্যবহার করব, বিচ্ছিন্ন হওয়া অর্থে। এরপরে দেখো বলছে উই অফার 10% অফ দিস প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপর 10% ছাড় আছে। তাহলে ছাড় থাকা অর্থে আমরা কি ব্যবহার করব ডিসকাউন্ট অর্থে অফ ব্যবহার করব। ঠিক আছে, আমরা আরো উদাহরণ দিতে পারি দ্য বেবি ফেল অফ দ্য ক্র্যাডেল মানে দোলনা থেকে পড়ে গেছে। তাহলে পড়ে যাওয়া অর্থে আমরা কি বসাবো ফেল অফ। মনে থাকবে সবার? ক্লিয়ার? দেখো আমি আরেকটা জিনিস তোমাদের বুঝাই, টিল আনটিল যদিও কনজাংশন, কিন্তু এগুলো আবার কনজাংশন এর পাশাপাশি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। কিভাবে? আমি যদি তোমাদের উদাহরণ দেই, উদাহরণ দিলেই বুঝতে পারবা। দেখো একটু উদাহরণ দেই। টিল এবং আনটিল, এই টিল আনটিল প্রিপোজিশন হিসেবে কখন বসে? যেমন আই ওয়েটেড, আমি অপেক্ষা করছিলাম ড্যাশ 9 AM, আমি সকাল 9টা পর্যন্ত অপেক্ষা করছিলাম, তখন আমরা কি ব্যবহার করব টিল। বুঝছো বিষয়? তাহলে টিল এই ওয়ার্ডটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। আমরা এবার আরেকটা কিছু প্রিপোজিশন দেখি, যেমন অ্যাজ, এই প্রিপোজিশনটা মতো অর্থে ব্যবহৃত হয়, মানে হিসাবে অর্থে। কি অর্থে ব্যবহৃত হয়? হিসাবে অর্থে। যেমন হিসাবে অর্থে, যেমন হি ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক, সে কাজ করে কেরানি হিসেবে। তাহলে হিসেবে অর্থে কি ব্যবহার করব আমরা অ্যাজ। আবার দেখো লাইক, এই ওয়ার্ডটা যদিও ভার্ব কিন্তু প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে মতো অর্থে। যেমন আমি যদি বলি হি ইজ দ্যাশ হিজ ফাদার, সে তার বাবার মতো, তাহলে মতো অর্থে আমরা কি ব্যবহার করব লাইক। বুঝছো বিষয়? আবার কিছু প্রিপোজিশন আছে যেমন বিহাইন্ড, পিছনে অর্থে ব্যবহৃত হয়, কোনো কিছুর পিছনে অর্থে। যেমন হাইড দ্যাটস দ্য ওয়াল, বলছে ওয়ালের পিছনে লুকাও, পিছনে অর্থ বুঝাইছে না, এই কারণে আমরা কি বসাইলাম বিহাইন্ড। ঠিক আছে, তাহলে যত প্রিপোজিশনের কথা আছে রুল ভিত্তিক আলোচনা আমরা সবগুলো শেষ করলাম। আমি সেকেন্ড যে তোমাদের ক্লাসটা আপলোড দিব সেই ক্লাসটা যদি দেখো, এমন মজার কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের পড়াবো যেগুলো জানলে আমরা প্রিপোজিশন যেখানেই পরীক্ষা দিতে যাই না কেন 100% কমন পাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। প্রিপোজিশনের সেকেন্ড পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল।